হ্যালো স্টুডেন্টস, আজকে কনস্টিটিউশনে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব দ্যাট ইজ মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতবর্ষের সংবিধান কিভাবে তৈরি করা হলো সেই বিষয়টা নিয়ে আমরা একদম প্রিলিমিনারি লেভেলে একটা আলোচনা করব। প্রত্যেকে খুব ভালো করে ক্লাসটা করো। আশা করছি ক্লাসটা করলে তোমরা উপকৃত হবে এবং বিভিন্ন পরীক্ষার জন্য তোমরা তৈরি হতে পারবে। তো চলো আমরা শুরু করি ক্লাসটা। আমাদের আজকের ক্লাসে যেটা রয়েছে সেটা হচ্ছে মেকিং অফ কনস্টিটিউশন, অর্থাৎ ভারতবর্ষের সংবিধানকে আমরা কিভাবে তৈরি করেছি। খুব ভালো করে যদি খেয়াল করি তাহলে আমরা কিন্তু প্রাথমিকভাবে কিছু সাল পাবো। কেন সাল পড়বো আমরা মনে হতে পারে? সাল এই কারণেই পড়বো, তার কারণটা হচ্ছে পরপর ঐতিহাসিকভাবে যদি আমরা একটু সিরিজটাকে খেয়াল করি তাহলে আমাদের বুঝতে সুবিধে হবে কোন ঘটনা দিয়ে ভারতের সংবিধান তৈরির গোড়াপত্তন হয়েছিল এবং কোন ঘটনা দিয়ে সংবিধান তৈরির কাজ শেষ হয়েছিল। তাহলে আমাদের এই সালগুলোকে সিরিজ ধরে ধরে পড়তে হবে। তাহলে দেখো 1934 একদম প্রথম যে সালটা রয়েছে অর্থাৎ 1934 সাল, সেখানে বলা রয়েছে এম.এন. রয় ফার্স্ট পুট ফরওয়ার্ডেড ফর অ্যান ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। জাস্ট একটা স্টেটমেন্ট। কি লেখা? এম.এন. রয়। প্রথম ব্যক্তির নাম রয়েছে এম.এন. রয়। এই এম.এন. রায় সম্পর্কে জাস্ট অল্প দুটো কথা বলে রাখি। তার পুরো নাম হচ্ছে মানবেন্দ্রনাথ রায় এবং তার আরেকটা নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। এই ব্যক্তিটি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। এই ব্যক্তিটি ভারতবর্ষের স্বাধীনতার আগে আমাদের দেশের সংবিধান তৈরি করবার জন্য একটা সংগঠন বানাতে হবে সেই প্রস্তাবটা ব্রিটিশদের কাছে রাখলেন। বুঝতেই পারছো, সালটা 34 মানে তখনও ভারত স্বাধীন হয়নি। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন হয় পরীক্ষায়। কোন সালে প্রথমবার সংবিধান তৈরির জন্য একটা সংগঠন তৈরির কথা রাখা হয়েছিল ব্রিটিশদের কাছে? ইন দ্য ইয়ার 1934। কে রেখেছিলেন প্রস্তাবটা? এম.এন. রয়। কেমন? চলে আসছি পরের পয়েন্টে। খেয়াল করো 1935 অর্থাৎ 1935 সাল। সেকেন্ড পয়েন্টে কি বলা আছে? INC অফিসিয়ালি ডিমান্ডেড ফর অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তাহলে এখানে আমরা এটাকে ICA বলছি, সেখানে বলছে INC। INCটাকে, INC হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস, তোমরা সবাই জানো। এই জাতীয় কংগ্রেস কি করেছিল? এম.এন. রায় যে দাবিটা তুললেন সেই দাবিটাকেই কিন্তু অফিসিয়ালি সাপোর্ট করলো এবং তারাও বলল যে আমাদের একটা সংগঠন দরকার, স্বাধীন সংগঠন যারা দেশে সংবিধান বানাবে। এবং তার কয়েক বছর পরে 1940 মানে হচ্ছে, দেখো এখানে আমি 40 সালেতে আন্ডারলাইন করছি, অগস্ট অফার বলে একটা শব্দ পাচ্ছি। কি লেখা আছে? অ্যাকসেপ্টেড বাই ব্রিটিশ গভর্নমেন্ট। তার মানে কি? অগস্ট অফার হচ্ছে একটা সম্মতিপত্র, কনফার্মেশন। কিসের কনফার্মেশন? যে আমরা যে দাবি করলাম, আমরা ভারতীয়রা দাবি করছি ব্রিটিশদের কাছে, তারা সেই দাবিটাকে অ্যাকসেপ্ট করছে একটা কনফার্মেশন দিয়ে। কনফার্মেশনটার নাম কি? অগস্ট অফার। কেন অগস্ট অফার বলা হয়? ইন দ্য ইয়ার 1940 ইন দ্য মান্থ অফ অগস্ট ইট ওয়াজ প্রোভাইডেড, তাই অগস্ট অফার। এই সিরিজটা প্রত্যেকে ফলো করো, দেখবে একদম জলের মতন মুখস্থ হয়ে গেছে। 34, 35, 40 তিনটে পয়েন্ট আমরা এখান থেকে পেলাম। চলো আমরা চলে আসছি নেক্সট পার্টেতে। 1942 ক্রিপস মিশন। দেখো স্বাধীনতার ঠিক আগে আগে আমরা কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ হয়ে গিয়েছিলাম। 47-এ স্বাধীনতা, 42 সাল মানে কিন্তু একদম সরগরম পরিস্থিতি। 42-তে কি হলো? ক্রিপস মিশন 42-তে রিজেক্টেড বাই INC অ্যান্ড মুসলিম লীগ। তার মানে কি? রিজেক্টেড বাই INC। তার মানে 1942 সালে ক্রিপস মিশন ভারতবর্ষে আসে পরিস্থিতিকে দেখাশোনা করার জন্য। এবং ভারতীয়রা তখন এত ক্ষেপে গেছে যে দাবি করেছে 34-এতে, কোনো রকমভাবে এক্সিকিউশন হচ্ছে না, কি হবে? সেই মুহূর্তে দাঁড়িয়ে দেখো 42 মানে হচ্ছে সেই সময়টাতে কিন্তু আমাদের দেশেতে বা সারা পৃথিবী জুড়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা আবহ, কারণ 39 to 45 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এই পরিস্থিতিতে ভারতীয়রা কিন্তু ক্ষেপে উঠেছে, তারা ক্রিপস মিশনকে রিজেক্ট করলো এবং শুধু তাই নয়, তারা কিন্তু ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্টে সামিল হলো।
তাহলে বুঝতে পারছো সংবিধান তৈরির জন্য ভারতীয়রা, স্বাধীনতা পাওয়ার জন্য ভারতীয়রা কতখানি ক্ষেপে উঠেছিল। দেখো ঠিক তার পরেই রয়েছে ক্যাবিনেট মিশন প্ল্যান। ভারতের এই প্রচণ্ড রকমের এই জনরোষ ব্রিটিশরা কিন্তু বেশি দিন আটকে রাখতে পারেনি। কি হলো, 1945-এ আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল। তার ঠিক পরে, এক বছর পরে 1946-এ ক্যাবিনেট মিশন প্ল্যান ঘটল। কি মানে? ক্যাবিনেট মিশন হচ্ছে একটা 3জন মেম্বারের সংস্থা। দেখো আমরা এখানে পাচ্ছি 3 মেম্বার বডি, 3জন সদস্য ছিল এবং অ্যাকসেপ্টেড বাই আইএনসি অ্যান্ড মুসলিম লীগ লেখা আছে। তার মানে কি, এই যে সংস্থাটা, এরা ব্রিটেন থেকে ইন্ডিয়াতে আসলো প্ল্যানিং করতে, পরিকল্পনা করতে। কিসের পরিকল্পনা? কেমন করে ভারতীয়দের জন্য অ্যাসেম্বলি তৈরি হবে। তাহলে ভাবো, আমাদের এমনই অবস্থা যে আমাদের তৈরি করা সংস্থা, আমাদের জন্য তৈরি করা সংস্থা, প্ল্যান করতে বিদেশ থেকে লোক আসছে। 3টে মেম্বার, লর্ড পেথিক লরেন্স, এভি আলেকজান্ডার, স্ট্যাফোর্ড ক্রিপস। ক্যাবিনেট মিশন ইন্ডিয়াতে আসার পরে তারা একটা প্ল্যান করলো। কি প্ল্যান? প্ল্যানটার নাম হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান। এবং দেখো ক্যাবিনেট মিশন প্ল্যানের ভিত্তিতে ব্রিটিশ ইন্ডিয়াতে একটা ইলেকশন হলো। ইলেকশনটাকে মনে রাখতে হবে, এটা কিন্তু একটা ইনডাইরেক্ট ইলেকশন ছিল। তার কারণ কি, অ্যাসেম্বলি বা এই সংগঠনটা যে তৈরি হবে, ভারতবর্ষের বিভিন্ন পার্ট থেকেই তো লোককে আনতে হবে। কেমন করে আনবো? একটা ভোট দরকার। সেই ভোটটা কি পাবলিক ভোট? না, সেটা একটা ইনডাইরেক্ট ইলেকশন। দেখো আমরা এখানে একটা ইনডাইরেক্ট ইলেকশনের মধ্যে দিয়ে অ্যাসেম্বলিকে কিন্তু তৈরি করার দিকে আস্তে আস্তে এগোচ্ছি। অ্যান্ড 1946 সালের নভেম্বর মাসে কি হলো? আইসিএ ওয়াজ ফর্মড, তৈরি হয়ে গেল অ্যাসেম্বলি। আশা করছি প্রত্যেকে স্লাইডটা বুঝতে পেরেছো, এবং তোমরা যদি বুঝতে পারো তাহলে খুব ভালোভাবে কিন্তু এই বিষয়টাকে আত্মস্থ করতে পারবে। চলে আসছি পরের পার্টেতে। দেখো আমাদের পরের পার্টেতে রয়েছে অ্যাসেম্বলি তো তৈরি হলো। অ্যাসেম্বলি তৈরি হওয়ার পরেই কি হলো? 1946-এর 9th ডিসেম্বর প্রথম মিটিং হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তাহলে আমরা এখানে পড়তে পারি ফার্স্ট মিটিং অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হলো কোথায়? না, দিল্লিতে। প্রথম দিনের সভাপতি কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা। এবং 11th ডিসেম্বর 1946-এ অ্যাসেম্বলির দ্বিতীয় মিটিং হয়। এখানে কি ঘটনা ঘটে? রাজেন্দ্র প্রসাদ তাকে সভাপতি হওয়ার জন্য এবং পার্মানেন্ট সভাপতি হওয়ার জন্য কিন্তু ইলেক্ট করা হয়। কারণ অ্যাসেম্বলি তৈরি হয়েছে, এবার তো তাদের মাথায় লোক বসাতে হবে, তবেই তো তারা সিদ্ধান্ত নেবে, তবেই তো তারা প্ল্যানিং করবে কিভাবে সংগঠন এগোবে আস্তে আস্তে, কিভাবে সংবিধানটা তৈরি হবে। সেই মতন আমরা কিন্তু এদেরকে বসালাম চেয়ারে। এবং সংবিধান মানে আইন সংক্রান্ত কাজ। যদি কোথাও কোথাও কিছু আটকায়, কে সাহায্য করবে? তার জন্য একটা লোক ছিল যার নাম ছিল BN রাও, লিগাল অ্যাডভাইজার তিনি। ফাইন। অ্যাসেম্বলি এবার কিছু কমিটি তৈরি করলো। অ্যাসেম্বলির সদস্য যত ছিল সেই সদস্যদের ছোট ছোট কমিটিতে ভাগ করে দিল, এবং সেই কমিটিগুলোর মধ্যে থেকে বিভিন্ন কমিটিকে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হলো। সেই কমিটিগুলোর দায়িত্বের ভিত্তিতে একটা সংবিধান তৈরি করার চেষ্টা করা হলো। কমিটিগুলোর মধ্যে ধরে নিচ্ছে একটা কমিটির নাম অত্যন্ত ক্রুশিয়াল, ড্রাফটিং কমিটি। কেমন? আচ্ছা, এরপরে দেখো আমরা নেক্সট পার্টেতে আসছি। যেই অ্যাসেম্বলি তৈরি হয়ে গেল সেই সময়তে কিন্তু মনে রাখতে হবে যে মুসলিম লীগ তারা কিন্তু একটু বেঁকে বসেছিল। কেন? কারণ অ্যাসেম্বলির মধ্যে ম্যাক্সিমামটাই ছিল হিন্দু লোকজন এবং কংগ্রেসের একটা ডমিনেশন ছিল। মুসলিম লীগ চায়নি এটা। তারা বরাবর চেয়েছিল তাদের জন্য যেন একটা আলাদা অ্যাসেম্বলি তৈরি হয় এবং তারা যেন একটা আলাদাভাবে একটা স্বতন্ত্র স্টেট পেতে পারে। একটা অদ্ভুত রকমের দ্বিজাতি সুলভ মনোভাব চলে এসেছিল। কিছু করার নেই, আমরা আস্তে আস্তে স্বাধীনতার দিকে এগোচ্ছি। এবং দেখো সারপ্রাইজিংলি আমরা কিন্তু ঘটনাক্রমে পরপর পরপর যেতে যেতে দেখতে পাবো যে পার্টিশন হলো ভারতবর্ষের এবং ভারত পাকিস্তান ভেঙে গেল। ভারতবর্ষ যে রয়ে গেল সেখানে কি হলো? নিজে একটু আগে কমিটির কথা বলছিলাম, অ্যাসেম্বলি তো কাজ চালাচ্ছে, ড্রাফটিং কমিটি মোস্ট ইম্পর্টেন্ট কমিটি, সে ভারতবর্ষের সংবিধানটাকে ফাইনালাইজ করলো। করে কি করা হলো? 1949-এ কনস্টিটিউশনটাকে অ্যাডপ্ট করা হলো। অ্যান্ড দ্য ইয়ার 1950
কনস্টিটিউশনকে আমরা এনফোর্স করলাম। ডান। এরপরে কি হবে? সই করতে হবে তো। যারা বানালো এতদিন ধরে তাদের তো একটা স্বীকৃতি দেওয়া দরকার। কতজন মেম্বার সই করেছিল? টোটাল সই করেছিল, সাইন করেছিল কতজন? দেখো এখানে আমরা পাচ্ছি 284, 284টা মেম্বার সাইন করেছিল। তাহলে এটা ওভারঅল সিরিজটা থেকে দেখো 34 থেকে গল্প শুরু হলো, 50তে গিয়ে কিন্তু গল্প শেষ হলো। একটা মালার মতো, মালাটাকে সিরিজ ধরে মনে রাখো, আশা করছি কখনো কোনো অসুবিধে হবে না। আমরা একদম শেষ পার্টেতে আসছি, একটু রিক্যাপ করে নিই আমরা। কি রিক্যাপ করব? এতক্ষণ কি পড়লাম? এই যে সিরিজটাতে আমরা পড়লাম, দু একটা জায়গা একটু বলে নিই। একটা হচ্ছে ভারতবর্ষের সংবিধানটাকে আমরা বলবো লেন্দিয়েস্ট, সব থেকে বড় পৃথিবীর সংবিধান, এবং এটা হচ্ছে পার্টলি রিজিড পার্টলি ফ্লেক্সিবল। কিছু পার্ট ইজিলি সংশোধন করা যায়, কিছু পার্ট সংশোধন করতে গেলে কিন্তু কমপ্লিকেটেড প্রসেস ফলো করতে হয়। এবং ভারতবর্ষের সংবিধানকে আমরা তৈরি করেছি কারা? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। অ্যাডপ্টেড হয়েছে কত সালে? 26 নভেম্বর 1949। এনফোর্স হয়েছে কত সালে? 26 জানুয়ারি 1950। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি এই যে জার্নিটা, এত সহজ জার্নি ছিল না। অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে এসছে ভারতের সংবিধান, এবং ভারতবর্ষের এই সংবিধানটা নিয়ে আমাদের কিন্তু প্রচুর আশা আকাঙ্ক্ষা। আগামী দিনে আশা করি এই বিষয়টা নিয়ে আরও অসংখ্য কাজ ভারতীয়রা কিন্তু করতে পারবে। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। আশা করছি প্রত্যেকের ক্লাসটা ভালো লেগেছে। থ্যাংক ইউ।